ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্র সম্পর্কে। জন স্টুয়ার্ট মিল জেমস মিলের পুত্র, ইংল্যান্ডের দার্শনিক। জেমস মিলের পুত্র বেনথামের শিষ্য হলেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল 1806 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে তিনি মারা যান। তাহলে তোমরা বুঝতে পারছো এই সময়টা হচ্ছে শিল্পায়নের যুগ। শিল্পায়নকে ভিত্তি করে ধনতান্ত্রিক অর্থনীতি ইংল্যান্ডে ব্যাপকভাবে গড়ে উঠেছে। এখানে শিল্প শ্রমিক এবং মূলধনী শ্রেণীর আবির্ভাব ঘটেছে এবং এখানে রাষ্ট্র কাঠামো একটি পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো, পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ইংল্যান্ডে গড়ে উঠেছে। জন স্টুয়ার্ট মিলকে আমরা আলোচনা করব। তাহলে তিনি জেমস মিলের পুত্র, বেনথামের শিষ্য এবং শিল্প বিপ্লব এবং ফ্রান্সের 1789 সালের ফরাসি বিপ্লব, এই প্রেক্ষাপটে জেমস মিলকে আমরা আলোচনা করব এবং তার বিভিন্ন তত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হলো ডেমোক্রেসি সম্পর্কিত তত্ত্ব। ডেমোক্রেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, সামন্ততন্ত্রের অবসানের ফলে পুঁজিবাদ, শিল্পভিত্তিক অর্থনীতি, পুঁজিভিত্তিক অর্থনীতি, মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা তৈরি হয়েছে এবং উৎপাদনের উপকরণের ব্যাপক উন্নতি হয়েছে এবং অর্থনীতির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন। আর এই অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পুঁজিবাদকে কায়েম করবার জন্য গণতন্ত্রের পক্ষে প্রচার হয়েছে। ইংল্যান্ডের বিখ্যাত চিন্তাবিদ লকের উদারনৈতিক গণতান্ত্রিক যে তত্ত্ব, উদারনীতিবাদ, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত মালিকানা সম্পদের উপর এই অর্থনীতি উপর ভিত্তি করে ইংল্যান্ডে 1688 সালে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছে এবং পুঁজিবাদ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। পুঁজিবাদ প্রতিষ্ঠিত হওয়া মানে পুঁজিবাদকে আড়াল রেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ইংল্যান্ড থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আজকের দুনিয়াতে, আজকে আন্তর্জাতিক সমাজে প্রায় দেশ কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। এটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এটা আমরা বিশ্বব্যাপী প্রায় দেশেই দেখতে পাচ্ছি। তাহলে সেই ডেমোক্রেসির আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডেমোক্রেসি সম্পর্কে জন স্টুয়ার্ট মিল কি বলেছেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করব। জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র ব্যাখ্যার ক্ষেত্রে তার গুরু বেনথামকে অনুসরণ করেছেন, তার পিতা জেমস মিলকে অনুসরণ করেছেন। বেনথামের হিতবাদী দর্শন অর্থাৎ উপযোগিতাবাদ, ইউটিলিটারিয়ানিজম, উপযোগিতাবাদ। বেনথামের উপযোগিতাবাদ কি? বেনথাম বলেছেন রাষ্ট্রের অভ্যন্তরে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ দেবে রাষ্ট্র। বেনথামের এই উপযোগিতাবাদকে তার শিষ্য জন স্টুয়ার্ট মিল সমালোচনা করে বা এটাকে
ত্রুটিমুক্ত করবার জন্যে তিনি বলেছেন যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ বিধান করা এই রাষ্ট্র কাঠামোতে এই গণতন্ত্রে সম্ভব নয়। তাই কি করতে হবে? তিনি বলছেন যে সর্বাধিক পরিমাণ নয়, সুখ দুঃখ কতটা সুখ, কতটা গুণ, সুখের পরিমাণ নয়, আর সংখ্যার দিক থেকে বেশি সংখ্যক মানুষের নয়, সুখের গুণগত দিকটাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সুখ বিধান শুধুমাত্র সংখ্যা দিক থেকে ভাবলে হবে না, শুধুমাত্র পরিমাণের দিক থেকে ভাবলে হবে না। সুখ তো ভালো সুখ হতে পারে, খারাপ সুখ হতে পারে। আবার সুখের নেচার কেমন হবে, প্রকৃতি কেমন হবে, সেটা ভাবা দরকার। তাই সুখের সংখ্যার দিক যেমন ভাবতে হবে, তেমনি সুখকে গুণগত দিক থেকে ভাবতে হবে। সুখের পরিমাণ শুধু বেশি হলে হবে না, কী ধরনের সুখ জনগণ পাবে সেটাকেও গুরুত্ব দিতে হবে। এই জায়গায় বেন্থামের উপযোগিতাবাদকে জন স্টুয়ার্ট মিল সংশোধন করে তুলে ধরেছেন। বেন্থাম বলছেন যে সুখের পরিমাণ, সুখের গুণগত সুখের পরিমাণ বেশি হতে হবে, সুখের গুণগত মানও উন্নত হতে হবে, এবং বেশি সংখ্যক মানুষের মধ্যে সুখ দিতে হবে, এবং বেশি সংখ্যক মানুষকে একটা উৎকৃষ্ট সুখ বিধানের চেষ্টা করতে হবে। তাহলে জন স্টুয়ার্ট মিলের কথা, বক্তব্য তার গুরু বেন্থামের থেকে আরও উন্নত মানের। তাই জন স্টুয়ার্ট মিলকে আমরা এটা বলবো যে গণতন্ত্রের পূজারী। দেখো, জন স্টুয়ার্ট মিল একদিকে উদারনীতিবাদী, অর্থাৎ উদারনীতিবাদী তত্ত্বে তোমরা পড়েছ যে উদারনীতিবাদী অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত চলাফেরা, কথা বলা ইত্যাদির উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকেও গুরুত্ব দিয়েছেন এবং জনগণকে গুরুত্ব দিয়েছেন। তাহলে এখানে এই যে জনগণকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া, এই বিষয়গুলি হচ্ছে গণতন্ত্রের সঙ্গে যুক্ত, ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই বেন্থাম যেখানে গণতন্ত্রকে ব্যক্তিগত দিক থেকে বিশ্লেষণ করেছেন, বেন্থাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। তার শিষ্য জন স্টুয়ার্ট মিল তিনিও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, কিন্তু তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হলেও তিনি ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সমষ্টিগত স্বাধীনতার কথা বলেছেন এবং স্বাধীনতাকে সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন। স্বাধীনতাকে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি বিশ্লেষণ করেছেন। সেই কারণেই বেন্থামকে গণতন্ত্রের পূজারী না বলে বেন্থামকে শুধুমাত্র ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বলবো, আর জন স্টুয়ার্ট মিলকে ব্যক্তিগত স্বাধীনতারকে তিনি গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি তিনি গণতন্ত্রের পূজারী হিসাবে পরিচিত। তাহলে গণতন্ত্রের পূজারী কে? জন স্টুয়ার্ট মিল বলছেন যে গণতন্ত্রে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, সমষ্টিগত স্বাধীনতা থাকবে। স্বাধীনতাকে শুধু ব্যক্তিগতভাবে ভাবলে হবে না, সামাজিক দিক থেকে ভাবতে হবে। স্বাধীনতা ধারণাটা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে যুক্ত। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ ঘটবে, সেখানে এই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের বিষয়টা এটা শুধু ব্যক্তির উপরে নির্ভর করে না, এটা সামাজিক বিষয়ের উপর নির্ভর করে। প্রত্যেকটা ব্যক্তি, জন স্টুয়ার্ট মিল বলেছেন যে দুই ধরনের কাজ করেন। একটা হলো নিজের কাজ, আত্মকেন্দ্রিক কাজ, আর একটি কাজ হলো পরকেন্দ্রিক কাজ। আত্মকেন্দ্রিক কাজ হলো যে ব্যক্তি তার নিজের জন্য কাজ করবে এবং তখন সে
ব্যক্তিগতভাবে স্বাধীনতা ভোগ করবে, আর এই ব্যক্তিগত স্বাধীনতার উপরে স্টেট কোনো কন্ট্রোল করবে না, নিয়ন্ত্রণ করবে না। কিন্তু ব্যক্তি যখন পরকেন্দ্রিক কাজ করবে, তখন পরকেন্দ্রিক কাজ করতে গিয়ে অপরের স্বাধীনতা কেড়ে নিতে পারে বা অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। তখন ব্যক্তির এই পরকেন্দ্রিক কাজের উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। তাহলে ব্যক্তিগত স্বাধীনতা একদিকে অনিয়ন্ত্রিত, আবার ব্যক্তিগত স্বাধীনতা অন্যদিকে নিয়ন্ত্রিত। এইটা মিলের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। আর এই স্বাধীনতা থাকবে একমাত্র গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। গণতান্ত্রিক কাঠামো গভর্নমেন্টকে গণতান্ত্রিক কাঠামো মানে কি বলবো, গণতান্ত্রিক কাঠামো আছে, গভর্নমেন্ট উন্নত মানের, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আছে, সেই গণতান্ত্রিক সরকার উন্নত মানের, এটা বেনথাম স্বীকার করেন না। গেটেল তার হিস্ট্রি অফ পলিটিক্যাল থট গ্রন্থে বলেছেন যে জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের ক্ষেত্রে উৎকৃষ্ট একটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন, গণতন্ত্রের উৎকর্ষতার উপরে গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত স্বাধীনতা থাকলো, শুধু ব্যক্তি স্বাধীনতা ভোগ করলো তা নয়, গণতান্ত্রিক যে কাঠামো, গভর্নমেন্টের স্ট্রাকচার, সরকারের কাঠামো গঠন, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগকে নিয়ে সরকারি কাঠামো গড়ে ওঠে। এই কাঠামোকে একমাত্র মাপকাঠি হিসাবে ব্যবহার করতে হবে উৎকর্ষের দিক থেকে। আইন বিভাগ কতটা উৎকর্ষ, শাসন বিভাগ কতটা উৎকর্ষ, বিচার বিভাগ কতটা উৎকর্ষ। উন্নত উৎকর্ষ আইন বিভাগ উন্নত মানের আইন তৈরি করে, উন্নত উৎকর্ষ শাসন বিভাগ উন্নত মানের নির্দেশ দেয়, সরকারি নির্দেশ, এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ করে। আর উন্নত বিচার ব্যবস্থা উন্নত মানের বিচার করে, সুষ্ঠুভাবে ন্যায় প্রতিষ্ঠিত করে সমাজে এবং রাষ্ট্রীয় জীবনে। তাহলে এই ধরনের একটা উৎকর্ষ কাঠামো ডেমোক্রেসিতে থাকবে। ডেমোক্রেসি ভালো না মন্দ, এটা নির্ভর করে তার একমাত্র মাপকাঠি হলো উৎকর্ষতার উপর। ডেমোক্রেসি গৃহীত হলো, তৃতীয় বিশ্বের দেশগুলো তো ডেমোক্রেসি আছে, আজকে ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে, কিন্তু এ ডেমোক্রেসি কতটা উৎকৃষ্ট, কতটা উন্নত মানের, হ্যাঁ, সেটা আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে ইন্ডিয়ার ডেমোক্রেসি কোন জায়গায় আছে। তাই আমরা থিওরি নিয়ে আজকে আলোচনা করছি। তো স্টেটের যে কাজ, স্টেট বিভিন্ন ধরনের কাজ করে, আইন তৈরি করে, শাসন করে, বিচার করে, অর্থাৎ শাসন মানে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করে। এই স্টেটের কাজে জনগণকে বেশি অংশ নিতে হবে। ওই যে ডেভিড হেল্ট তোমার অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন। এখানে আমরা উল্লেখ করতে পারি ডেভিড হেল যেমন অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা বলেছেন, সেই কথাটা জন স্টুয়ার্ট মিল সেই সময়ে, অর্থাৎ তিনি অনেক আগেই অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা বলেছেন। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে রাষ্ট্রীয় ফাংশানে, রাষ্ট্রের কার্যাবলীতে জনগণকে অংশ নিতে হবে। দেখো, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ খুব উদাসীন হয়ে যায়। অনাচার, অবিচার যখন ব্যাপকভাবে সমাজে চলে, রাষ্ট্র কাঠামোতে চলে, জনপ্রতিনিধিরা প্রায়জনই করাপশনের সঙ্গে যুক্ত, ফিনান্সিয়াল করাপশনের সঙ্গে যুক্ত। সুতরাং তখন জনগণ একটা উদাসীন হয়ে যায়, অনীহা সৃষ্টি হয় জনগণের মধ্যে। তাতে কিন্তু জনগণের লাভ হয় না। তাতে যারা করাপশনের সঙ্গে যুক্ত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা শাসন ক্ষমতায় থাকেন, তাদের কিন্তু লাভ হয়ে যায়। সেই জন্য জনগণকে অংশ নিতে হবে, এই কথা জন স্টুয়ার্ট মিল জোরের সঙ্গে বলেছেন। গভর্নমেন্ট বা সরকার একটা গণতান্ত্রিক সরকার এবং উদারনৈতিক গণতান্ত্রিক সরকার তোমরা দেখো,
সেই সরকার যে কোনো মুহূর্তে স্বৈরাচারী হতে পারে না। ও প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডে তো জার্মানিতে উইমার গণতান্ত্রিক সরকার ছিল, প্রজাতান্ত্রিক সরকার ছিল। সেই সরকারের অবসান ঘটেছে, সেখানে হিটলারের মতো নাৎসিবাদী হিটলার রাষ্ট্রনায়ক, স্বৈরাচারী শাসক, সেই শাসক এসছে। ইটালিতে ডেমোক্রেটিক সিস্টেম ছিল, প্রথম মহাযুদ্ধের পরে ইটালিতে মুসোলিনি একনায়ক ক্ষমতায় এসেছেন। আবার অনেক দেশে গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র কায়েম করে, গণতন্ত্রকে সামনে রাখে, আর জনগণের অজ্ঞতা, অসচেতনতা, অর্থাৎ পাবলিক ওপিনিয়ন যদি সঠিকভাবে গড়ে না উঠে এবং জনগণের একটা বিরাট অংশ রাজনৈতিক ব্যবস্থার ব্যাপারে উদাসীন থাকে, সরকারের নীতি ব্যাপারে উদাসীন থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সরকার কিন্তু স্বৈরাচারী নীতি গ্রহণ করে এবং সুকৌশলে সরকার অগণতান্ত্রিক রীতিনীতি, অগণতান্ত্রিক আইন দেশের মধ্যে চালু করে এবং সেই জায়গাটা বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। গরিব সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, তারা সুবিচার পায় না, তারা আইনের চোখে যে সমান অধিকার, সমান স্বাধীনতা, সেটাও তাদের ক্ষেত্রে প্রয়োগ হয় না। তাই জন স্টুয়ার্ট মিল বলছেন, জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে গণতান্ত্রিক সরকারে। জনগণকে কিভাবে তৈরি করতে হবে? গণতন্ত্রকে রক্ষা করতে হবে। গণতন্ত্র আপনা আপনি রক্ষিত হবে না, গণতন্ত্র আপনা আপনি প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে জনগণের ইচ্ছা থাকতে হবে, জনগণের মধ্যে পলিটিক্যাল কনসাসনেস অর্থাৎ রাজনৈতিক চেতনা থাকতে হবে। আর গণতন্ত্র রক্ষা করার জন্যে জনগণের সামর্থ্য থাকতে হবে। তাহলে জনগণের ইচ্ছা, জনগণের সামর্থ্য আর জনগণের মধ্যে চেতনা, এই তিনটি ভাইটাল জিনিস, এই তিনটি থাকতে হবে গণতন্ত্রকে বজায় রাখার জন্যে, গণতন্ত্রকে রক্ষার জন্যে। তাই গণতান্ত্রিক শাসন তখনই সফল হবে জনগণের মধ্যে গণতন্ত্রকে রক্ষা করার মানসিকতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জনগণের মধ্যে সামর্থ্য থাকতে হবে, সচেতন হয়ে সামর্থ্য থাকতে হবে। আর গণতন্ত্রকে রক্ষা করবার জন্য জনগণকে অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে, পাশাপাশি কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তার কারণ জনগণ যদি শুধু অধিকার সম্পর্কে সচেতন থাকে তাহলে কিন্তু তার অধিকার, জনগণের অধিকার রক্ষিত হবে না, অধিকার পাবে না। তার কারণ প্রত্যেক মানুষ যখন অধিকার চাইবে তখন প্রত্যেক মানুষকে তোমার কর্তব্য পালন করতে হবে। একজনের কর্তব্য পালনের উপর নির্ভর করে আরেকজনের অধিকার। সুতরাং অধিকার এবং কর্তব্য পরস্পর ভাবে নিবিড়ভাবে যুক্ত। তাই জন স্টুয়ার্ট মিল বলছেন, অধিকার সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে জনগণ যেমনভাবে সচেতন থাকবেন, কর্তব্য তেমনিভাবে কর্তব্য পালন করতে হবে, দেশের আইন মানতে হবে। রাজনৈতিক প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ করছে কিনা এবং তাদের যে নির্বাচনী ইশতেহার সরকারের, সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী গভর্নমেন্ট পলিসি অর্থাৎ সরকারি নীতি নির্ধারণ করছে কিনা এবং যে নীতি নির্ধারণ করলো সেই নীতিটা কতটা বাস্তবায়িত হচ্ছে। শাসন বিভাগের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী যে সরকারি নীতি, সেই নীতিটাকে বাস্তবে রূপায়িত করে আমলা বাহিনী সৎভাবে, দক্ষতার সঙ্গে, নিরপেক্ষভাবে সেই সরকারি নীতিকে বাস্তবে প্রতিফলিত করতে পেরেছে কিনা, পারছে কিনা, এই সব বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। আর এই সব বিষয়ে জনগণকে কর্তব্য পালন করতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। সরকারের সমালোচনা মানেই সরকারের শুধু বিরোধিতা নয়, সরকার যতটুকু ভুল করবে সে বিষয়ে জনগণ সচেতন থাকবে এবং সরকার পরিবর্তনের যে ক্ষমতা সেটা জনগণের হাতেই রয়েছে। জন স্টুয়ার্ট মিল সার্বিক ভোটাধিকারের কথা বলেছেন, যে সার্বিক ভোটাধিকারের মধ্য দিয়ে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটবে। জনগণকে ভোটের অধিকার দিতে হবে, রাইট টু ভোট। বিভিন্ন দেশে সংবিধানে রাইট টু ভোটের অধিকার স্বীকার করা হয়েছে। তো জনগণকে ভোটের অধিকার
দেওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে ভোটের অধিকার প্রয়োগের ব্যাপারে সচেতন হতে হবে। সচেতনভাবে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করবে। যাদেরকে ভোট দেবেন জনগণ, তারা সচেতনভাবে ভোটার নির্বাচিত প্রতিনিধিদের, যারা নির্বাচিত হবেন, প্রার্থীদের যোগ্যতা, প্রার্থীদের সততা, প্রার্থীদের কর্তব্য পরায়ণ বোধ কতটা কি আছে না আছে এইসব বিবেচনা করে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করবে, তাহলে গণতন্ত্র সফল হবে। আর এই সচেতনতা বৃদ্ধির জন্যে জন স্টুয়ার্ট মিল বলেছেন যে সার্বজনীন শিক্ষা অর্থাৎ মাস এডুকেশান, শিক্ষার বিস্তার ঘটাতে হবে সকল মানুষের মধ্যে। এই শিক্ষার বিস্তার যখন ঘটবে, বিস্তার ঘটলে তারপরে তাদের সার্বিক ভোটাধিকার দিতে হবে। সার্বিক ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে এটা ভাবতে হবে যে জনগণ সচেতন কিনা, জনগণের মধ্যে শিক্ষার বিস্তার ঘটেছে কিনা, বিশেষ করে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটেছে কিনা, জনগণের মধ্যে পলিটিক্যাল কালচার অর্থাৎ দেশের সরকার, দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের মূল্যবোধ, জনগণের ইমোশান বা আবেগ, দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড এবং বিশ্বাস, অনুভূতি এগুলো গড়ে উঠেছে কিনা সেই বিষয়টিকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং পলিটিক্যাল কালচার বলা হয় একে। আর যদি এটা সম্ভব না হয় তাহলে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমে পলিটিক্যাল কালচার গড়ে তুলতে হবে, তারপরে জনগণকে ভোটের অধিকার দিতে হবে। তাহলে জনগণকে ভোটের অধিকার পেতে হলে, তাদের ভোটের অধিকারকে ব্যবহার করতে গেলে তাদের সচেতনভাবে সচেতনতা দরকার, তাদের মধ্যে এডুকেশান দরকার, তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষা দরকার। তাহলে প্রত্যেক ভোটারের আগে তারা জ্ঞানী হবেন, সচেতন হবেন। ডেমোক্রেসি একটা উন্নত একটা ব্যবস্থা। ডেমোক্রেসি এমন একটা সরকার, এটা উন্নত মানের সরকার, উৎকৃষ্ট সরকার। এখানে কেন উৎকৃষ্ট সরকার? এখানে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষিত হয়। ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে অপরিহার্য। তবে ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করতে গিয়ে ব্যক্তি যখন অপরের স্বাধীনতাকে কেড়ে নেবে বা অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তখন রাষ্ট্র সেই ব্যক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রিত করবে। তার মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে এবং সমাজের সমষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ ঘটবে। ডেমোক্রেসি সম্পর্কে আরও জন স্টুয়ার্ট মিল বলেছেন, ডেমোক্রেসি হলো রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টকে উপহার দেয়, অর্থাৎ গণতন্ত্র হলো জনপ্রতিনিধিত্বমূলক সরকার। তো জনপ্রতিনিধিত্বমূলক সরকারকে সঠিকভাবে কাজ করতে গেলে জনপ্রতিনিধিত্বমূলক গভর্নমেন্টকে সঠিকভাবে কাজ করবার সুযোগ করে দিতে হবে। এর ফলে কি এখানে নির্বাচন যে ব্যবস্থা আছে সেই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। অজ্ঞ অসচেতন ব্যক্তিদের হাতে যদি ভোটের অধিকার থাকে তাহলে সেই গণতন্ত্র কখনোই জনকল্যাণমূলক হবে না। অজ্ঞ অসচেতন ব্যক্তিরা অযোগ্য প্রার্থীদের ভোট দিবে, অযোগ্য প্রার্থীরা সরকার তৈরি করবে। সেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কখনোই উৎকর্ষ হবে না, উন্নত হবে না, সেটা একটা নিকৃষ্ট একটা শাসন ব্যবস্থাতে পরিণত হবে। তাই জন স্টুয়ার্ট মিল বারবার বলেছেন যে ভোট অধিকার দেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে জনকল্যাণ যাতে করবে এমন ব্যক্তিদের ভোটাররা ভোট দেবে। আর জনমত গঠনের কথা গণতন্ত্রে গুরুত্ব দেওয়া হয়। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে স্বাধীনভাবে জনগণ সচেতন যেমন হবেন, তেমনি জনগণ সংগঠন গড়ে তুলতে পারবেন, জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবেন
ব্যক্তিগত যে স্বাধীনতা তার মধ্যে দিয়েই ব্যক্তির বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরা করবার, স্থায়ীভাবে বসবাস করবার এই সমস্ত স্বাধীনতা এবং অধিকার জনগণের থাকবে। আর ফ্রিলি মুক্তভাবে জনগণ জনমত প্রকাশ করতে পারবে। আর এই জনমত প্রকাশের জন্য গণমাধ্যমগুলি নিরপেক্ষ ও স্বাধীনভাবে ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সরকার সরকার মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যমগুলির উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না। যেটা ফ্যাসিবাদে আরোপ করা হয়, যেটা নাৎসিবাদে আরোপ করা হয়, যেটা একনায়কতান্ত্রিক সরকারে, সামরিক সরকারে আরোপ করা হয়, গণতন্ত্রে এইভাবে গণমাধ্যমের উপর কোনো 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 অগণতান্ত্রিক বিধিনিষেধ আরোপ করতে পারবে না। সুতরাং ডেমোক্রেসিকে সফল করতে গেলে জনগণকে উপযুক্ত করতে হবে। জনগণ উপযুক্ত হইলে পাবলিক ওপিনিয়নও গড়ে উঠবে সঠিকভাবে। পাবলিক ওপিনিয়ন যদি সঠিক না হয়, পাবলিক ওপিনিয়ন যদি সচেতন না হয়, তাহলে পাবলিক ওপিনিয়ন কি অন্যায়কে সমর্থন করবে, দুর্নীতিকে সমর্থন করবে। ভোট দিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত যারা খারাপ মানুষ, খারাপ দলের খারাপ প্রতিনিধি, তাদেরকে ভোট দিবে এবং তারা তাদের পক্ষে জনমত তৈরি করবে। তাহলে এই জনমতের মধ্যেও একটা জাগ্রত একটা জনমত, সদা জাগ্রত জনমত, যে জনমতের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি থাকবে, রাজনৈতিক চেতনা থাকবে, সরকারের সম্পর্কে সঠিক একটা দৃষ্টিভঙ্গি, সঠিক মূল্যবোধ, সঠিক বিশ্বাস থাকবে, তবেই সেই পাবলিক ওপিনিয়ন তোমার গণতন্ত্রকে প্রভাবিত করবে, জনপ্রতিনিধিদের প্রভাবিত করবে। গণতন্ত্র সম্পর্কে জন স্টুয়ার্ট মিল বলেছেন, সাধারণত দুটি বড় পার্টি থাকা দরকার, সেখানে তৃতীয় আর একটা পার্টিও থাকতে হবে। এই একটা পার্টি সরকারি ক্ষমতা দখল করবে। এটি তিনি ইংল্যান্ডের দার্শনিক। ইংল্যান্ডে দ্বিদলীয় ব্যবস্থা আছে, তোমরা জানো। তোমার লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি, সেখানে আরও একটা পার্টি আছে, লিবারাল পার্টি। এছাড়া আরও অনেক পার্টি আছে, কিন্তু ইংল্যান্ডের রাজনীতিতে দুটি প্রধান দল, কনজারভেটিভ পার্টি এবং তোমার লেবার পার্টি, শ্রমিক দলের আধিপত্য বেশি। সেই কারণে এই দেশের ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা। এখানে আমরা বলতে পারি যে এখানে জন স্টুয়ার্ট মিলের যে ইডিওলজি, জন স্টুয়ার্ট মিলের যে গণতন্ত্র সম্পর্কে ধারণা, তার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাই জন স্টুয়ার্ট মিল বলছেন যে গণতন্ত্রে খুব বেশি পার্টি থাকা দরকার নয়, দুটি প্রধান রাজনৈতিক দল, তার সঙ্গে সঙ্গে তৃতীয় আর একটি দল। আর দলগুলি জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিতে ভয় পাবে যদি জনমত সঠিক হয় এবং জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়, রাজনৈতিকভাবে শিক্ষিত হয়। তাহলে কিন্তু পার্টিগুলি আদর্শের ভিত্তিতে চলবে, তা না হলে পার্টিগুলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে এটাই হয় যে গণতন্ত্রে পাবলিক ওপিনিয়ন সঠিকভাবে গড়ে ওঠে না। সার্বিক যে ভোটাধিকার, সেটা ভোটাধিকার প্রদানের ক্ষেত্রে ত্রুটি থাকে, ভুয়ো ভোটার থাকে, সেখানে যারা ভোটের অধিকার পাওয়ার কথা তাদের ভোটের তালিকায় নাম থাকে না, এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কথা বলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেই কর্মচারীদের দিয়ে, তাদের সরকারি কর্মচারীদের দিয়ে নির্বাচন পরিচালিত হয়। তার জন্যে ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন দল, তারা স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করে জোর করে ভোট নিয়ে সরকারি ক্ষমতায় টিকে থাকে। এটা তারা গণতন্ত্রকে হত্যা করে। এই ধরনের গণতন্ত্রের জন স্টুয়ার্ট মিল বিরোধিতা করেছেন। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জন স্টুয়ার্ট মিল আরেকটা আশঙ্কা প্রকাশ করেছেন
যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতি, শাসন বিভাগ, আইন বিভাগের সমর্থনের ভিত্তিতে পাশ হয়। সেই নীতি কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে অনেক সময় তৈরি হয় না। তার কারণ জনপ্রতিনিধিরা অজ্ঞ অসচেতন মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আইনসভাতে গেলে জনপ্রতিনিধিদের মধ্যে সুবিধাবাদ কাজ করে, জনপ্রতিনিধিদের মধ্যে আঞ্চলিক বৈষম্যের ভাবনা কাজ করে, জনপ্রতিনিধিদের মধ্যে প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়। তারা নিজেদের আর্থিক উন্নতি বৃদ্ধির জন্যে সরকারি কর্মসূচির যে অর্থ, সেই অর্থ আত্মসাৎ করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে, স্বনামে রাখে, বেনামে রাখে, দেশে রাখে, বিদেশে রাখে। এটা গণতন্ত্রে আকসার দেখা যায়। তাই এই বিষয়টি সম্পর্কে সেই সময়ে জন স্টুয়ার্ট মিল সতর্ক ছিলেন যে গণতন্ত্রে বলা হয় যে মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এখানে সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু এখানে সংখ্যালঘিষ্ঠের স্বার্থ ক্ষুণ্ণ হয়। যদি সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি অসৎ হন, জন স্টুয়ার্ট মিলের ধারণার কথা উল্লেখ করতে গিয়ে আমরা সেই প্লেটোর যে আদর্শ রাষ্ট্রের সরকারের কথা তিনি উল্লেখ করেছেন, সৎ এবং নিঃস্বার্থ জ্ঞানী ব্যক্তি, যার ব্যক্তিগত পরিবার থাকবে না, যাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তারাই হবে শাসক। সেই শাসকের যে গুণ, সেই শাসকের গুণ কিন্তু জন স্টুয়ার্ট মিল যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই গণতন্ত্রের জনপ্রতিনিধিদের থাকতে হবে। কিন্তু পাশাপাশি এটা তিনি আশঙ্কা করেছেন, এই জনপ্রতিনিধিদের মধ্যে সেই গুণটা থাকবে তো? অ্যারিস্টটল যেমন সৎ মানুষ, সুনাগরিক, সৎ নাগরিক এবং শিক্ষিত নাগরিক, তারাই শাসন ক্ষমতায় যাবে, এই কথা অ্যারিস্টটল তার গণতন্ত্রে উল্লেখ করেছেন। অ্যারিস্টটল গণতন্ত্রের সমর্থক ছিলেন না, চরম রাজতন্ত্রকে তিনি সমর্থন করেছেন। তবু তিনি কিন্তু রাজার সততা, রাজার গুণের কথা তিনি উল্লেখ করেছেন। প্রাচীন ভারতের অর্থশাস্ত্রের লেখক কৌটিল্যও কিন্তু রাজার সদ্গুণের কথা উল্লেখ করেছেন। তাই মিল এখানে ভুল করেননি যে গণতন্ত্রের জনপ্রতিনিধিদের সততা হতে হবে। তিনি বারবার বলেছেন গণতন্ত্রের উৎকর্ষ নির্ভর করে গণতন্ত্রের উৎকর্ষ নির্ভর করে শুধু গণতান্ত্রিক কাঠামো তৈরি হলে হবে না, গণতান্ত্রিক কাঠামো কতটা উন্নত মানের, জনপ্রতিনিধিরা কতটা নিঃস্বার্থ, কতটা তাদের মধ্যে সমষ্টিগত স্বার্থ, সামাজিক স্বার্থ সম্পর্কে চেতনা আছে, এবং জনগণ সঠিক সচেতন কিনা, শিক্ষা জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলিকে তিনি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি সরকারি নীতিকে বাস্তবে যারা রূপায়িত করেন আমলা, সেই আমলা কতটা দক্ষ, কতটা নিরপেক্ষ এবং কতটা সৎ, তার উপরে গণতন্ত্রের সরকারি নীতিগুলি বাস্তবে রূপায়িত হবে কিনা তা নির্ভর করে। তাই জন স্টুয়ার্ট মিল বলছেন যে 100 জন ব্যক্তি মধ্যে যদি একটা বিলের পক্ষে দেখা যায় যে বিলটা খারাপ, তার পক্ষে 99 জন সমর্থন করে, একজন এই বিলটা প্রকৃত অর্থে ভালো নয়, জনকল্যাণ যুক্ত নয়, এই বিলের বিরোধিতা করেন। সেক্ষেত্রে মিল বলছেন তাহলে এখানে 99 জনের সমর্থনের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই একটা অশুভ জনকল্যাণ বিরোধী বিল আইনে পরিণত হয়ে যাবে। এইটাই হলো গণতন্ত্রের আশঙ্কার ব্যাপার, এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশের শাসক শ্রেণীর মধ্যে আমরা এটা লক্ষ্য করছি। এবং রাজনীতির ক্ষেত্রে ধর্ম, এখানে জাতপাত, আঞ্চলিকতা, উগ্রবাদিতা, সন্ত্রাসবাদীমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা রাজনৈতিক দল যেখানে যেভাবে পারে ব্যবহার করে গণতন্ত্রকে কলঙ্কিত করে। গণতন্ত্র একটা উন্নত ব্যবস্থা, কথা মিল তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তাই প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্রের সংস্থা, দেশের আইনসভা, আমাদের দেশে যেমন পার্লামেন্ট, ইংল্যান্ডে যেমন পার্লামেন্ট, ইংল্যান্ডের পার্লামেন্টকে অনুসরণ করেই আমাদের ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট গঠিত হয়েছে। তোমরা একথা জানো। এই পার্লামেন্টকে আমরা বলি সার্বভৌম ক্ষমতা দেওয়া দরকার। ইংল্যান্ডে তোমরা জানো যে বিশ্বে
সবথেকে শক্তিশালী আইনসভা হলো ইংল্যান্ডের আইনসভা, এবং এই আইনসভা হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুপ্রিম পাওয়ার পার্লামেন্টের আছে, তবে সেদেশে পার্লামেন্টের থাকলেও সেদেশের নিম্নকক্ষ কমন সভার হাতেই মূল ক্ষমতা। তার কারণ কমন সভাতেই সরকার গঠিত হয়। তো সরকার আবার দুটো দলের মধ্যে, যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের মধ্যে থেকে, এবং সেই দলের মধ্যে থেকে বাছাই করে তোমার শাসন বিভাগ তৈরি হয়। আর শাসন বিভাগের মূল শাসনকর্তা তিনি হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতেই মূলত ক্ষমতা থাকে। প্রধানমন্ত্রী রাজা বা রানীর নামে ইংল্যান্ডে শাসন কার্য পরিচালনা করেন। তাহলে সেখানে পার্লামেন্টের ক্ষমতা মানে কি? শাসন বিভাগের ক্ষমতা। আবার শাসন বিভাগের ক্ষমতা মানে কি? মূলত ওই ক্যাবিনেট সদস্যদের ক্ষমতা। আবার ক্যাবিনেট সদস্যদের ক্ষমতা মানে কি? সেদেশে ছোট্ট কিচেন ক্যাবিনেট আছে, সেই কিচেন ক্যাবিনেটের ক্ষমতা। আবার কিচেন ক্যাবিনেটের ক্ষমতার মানে কি? কিচেন ক্যাবিনেটের মধ্যে মধ্যমণি হলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা। তাহলে ইংল্যান্ডে কিন্তু ওই প্রধানমন্ত্রীর ক্ষমতা হতে পারে। তাহলে এই জায়গায় প্রধানমন্ত্রী যদি সৎ না হন, প্রধানমন্ত্রী যদি অসৎ হন, বিচক্ষণতার অভাব থাকে, তার সুদূরপ্রসারী জ্ঞান না থাকে, তাহলে সেই গণতন্ত্র কিন্তু সফল হবে না। সেই কারণে তিনি পার্লামেন্টের হাতে সুপার পাওয়ার দেওয়ার বিরোধিতা করেছেন। পার্লামেন্টের হাতে সুপার পাওয়ার থাকতে পারে, কিন্তু পার্লামেন্টের সঙ্গে যারা যুক্ত তাদের হতে হবে সৎ, তোমার দক্ষ এবং বিচক্ষণ। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মিলের গণতন্ত্র গণতন্ত্রের যে ধারণা দিয়েছেন তিনি তা খুবই প্রাসঙ্গিক। তবে মিলের এই গণতন্ত্রের মধ্যে আমরা কিছু ত্রুটির কথা উল্লেখ করব। এক নাম্বার হচ্ছে, মিল একদিকে ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন। ব্যক্তি যখন নিজের কাজ করবে তখন সেটা তার ব্যক্তির একান্ত নিজের ব্যাপার, এক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না, এটা বলেছেন। অন্যদিকে আবার বলছেন যে ব্যক্তি যখন পরকেন্দ্রিক কাজ করবে তখন সেই কাজ করতে গিয়ে অপরের স্বাধীনতা ক্ষুণ্ণ করলে তাহলে রাষ্ট্র সেখানে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করবে। তাহলে মিলের এই বক্তব্যটা আমরা একথা বলতে পারি স্ববিরোধী বক্তব্য। দুই নম্বর হচ্ছে, মিল কিন্তু ক্যাপিটালিজমকে সমর্থন করেছেন। মিলের আবির্ভাবটাই হচ্ছে তোমার শিল্পায়নের অর্থনীতি হলো পুঁজিবাদ, ক্যাপিটালিজম, আর ক্যাপিটালিজমের প্রেক্ষাপটেই গণতন্ত্র। আর এই গণতন্ত্র সম্পর্কেই মিল তার তত্ত্বকে তুলে ধরেছেন। গণতন্ত্র সম্পর্কে যত উৎকর্ষতার কথা বলুক না কেন, এই ক্যাপিটালিজমের মূল বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপকরণগুলির মালিকানা মুষ্টিমেয় ব্যক্তির হাতে, শিল্পপতিদের হাতে কেন্দ্রীভূত হয়, আর আপামর জনসাধারণ শ্রমিক শ্রেণী এই মালিকানা থেকে বঞ্চিত হয়। সুতরাং মালিক শ্রেণী হলো সুবিধাবাদী শ্রেণী, তারাই জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করে। অন্যদিকে যারা শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, তারা এই গণতন্ত্রে সুবিধা পায় না, তারা শোষিত বঞ্চিত হয়ে থাকে। তাহলে মিল এইরকম একটা ক্যাপিটালিজম, একটা নক্করজনক ব্যবস্থা, যে ব্যবস্থাটা সামন্তবাদ থেকে উন্নত হতে পারে, যে ব্যবস্থাটা রাজতন্ত্র থেকে উন্নত হতে পারে, যে ব্যবস্থাটা ফিউডালিজম থেকে উন্নত হতে পারে, যে ব্যবস্থাটা স্লেভ সিস্টেমের থেকে উন্নত হতে পারে, কিন্তু এ ব্যবস্থাটা হলো ধনবৈষম্য বৃদ্ধি করার একটা ব্যবস্থা। এখানে মুষ্টিমেয় ব্যক্তি সম্পদের পাহাড় জমাবে আর ব্যাপক সংখ্যক লোক বঞ্চিত হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্যাপিটালিজমকে জন স্টুয়ার্ট মিল সমর্থন করে, তাহলে সেই ক্যাপিটালিজমে স্বাধীনতাটা কাদের স্বাধীনতা থাকবে? স্বাধীনতা থাকবে মুষ্টিমেয় ব্যক্তির স্বাধীনতা। আর ব্যক্তির আত্মকেন্দ্রিক কাজ কি সাধারণ মানুষ করতে পারে? সাধারণ মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। তার কারণ হচ্ছে, সাধারণ মানুষ রুজি রোজগারের প্রশ্নে ব্যস্ত থাকে। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, তাদের এই সংস্থানের ব্যবস্থা থাকে না। পাশাপাশি আজকে দারিদ্র্যের সংখ্যা পাল্টিয়েছে। বর্তমানে দারিদ্র্যের সংখ্যা যে সুস্বাস্থ্যের অভাব, শুধু খেয়ে পরে বাসস্থান এইগুলো থাকলেই হবে না, সেখানে চিকিৎসার অভাবে দরিদ্র মানুষ মারা যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শ্রেণীর কথা মিল কিন্তু তুলে ধরতে পারেননি। ধারাবাহিকভাবে তিনি পুঁজিবাদকে সমর্থন করেছেন। আর
তারপরে তিনি বলেছেন যে পিপুলকে সচেতন হতে হবে। পিপুলকে সচেতন, জনগণকে সচেতন করা, এটা মুখে গণতান্ত্রিক সরকার বলে, কিন্তু এবং পরিকল্পনা গ্রহণ করে, বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে, কিন্তু এগুলিকে বাস্তবে রূপায়িত করে না। যেমন ইন্ডিয়াতে সর্বশিক্ষা অভিযান, নিরক্ষরতা দূরীকরণ, হ্যাঁ, সমস্ত পরিকল্পনা করেছে, কিন্তু সত্যি সত্যি কি শাসক শ্রেণী সাধারণ মানুষ সচেতন হোক, শিক্ষিত হোক চান? এবং এতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, খাতা কলমে সচেতন হয় মানুষ, শিক্ষিত হয় সরকার, এটা দেখায়, কিন্তু আসলে এটা একটা সামাজিক বিষয়। এই সামাজিক বিষয়গুলোর মধ্য দিয়ে যেভাবে সামাজিক কাঠামো গড়ে তোলার দরকার, সে ব্যাপারে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাই পিপুলকে সচেতন হওয়ার কথা জন স্টুয়ার্ট মিল যেটা বলেছেন, সেটা এই শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থাতে সম্ভব নয়। নেক্সট হচ্ছে যে সার্বজনীন যে শিক্ষা, শাসক শ্রেণী পুঁজিবাদী অর্থনীতিতে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে শাসক শ্রেণী আন্তরিকভাবে চায় না যে সমস্ত মানুষ সার্বজনীন শিক্ষা পান, সমস্ত মানুষ রাজনৈতিক সচেতন হোক। সমস্ত মানুষ নাই হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ রাজনৈতিক সচেতন হোক, এটা চায় না। এবং মিল কিন্তু আইনের ব্যাখ্যাটা দেননি। আইনের ব্যাখ্যাটা স্পষ্টভাবে দেওয়া উচিত ছিল। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। গণতান্ত্রিক সরকার আইন তৈরি করে, এবং গণতন্ত্রে সাংবিধানিক আইন রয়েছে। ব্রিটেনে অলিখিত সংবিধান, সেখানে শাসনতান্ত্রিক রীতিনীতি, কনভেনশনসের গুরুত্ব বেশি, সেগুলো আইনের মতোই কাজ করে। এই আইন সম্পর্কে আইনের চোখে সবাই সমান, আইন দ্বারা নাগরিকদের অধিকার রক্ষিত হবে, এই সমস্ত বক্তব্য মিলের গণতান্ত্রিক বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। যাই হোক, মিল একটা উদারনৈতিক দৃষ্টিভঙ্গির দার্শনিক। মিল যে ডেমোক্রেসির কথা বলেছেন, সেই ডেমোক্রেসি যদি পৃথিবীতে দেশে দেশে হয়, আর মিল যে যুক্তিগুলি তুলে ধরেছেন গণতান্ত্রিক কাঠামোকে উৎকর্ষ মানের দিকে নিয়ে যাওয়া, এবং এবং ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিত্বের বিকাশ, সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি স্বাধীনতাকে বিশ্লেষণ, ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি সমষ্টিগত স্বার্থ রক্ষা, সঠিক জনমত গঠন করা, সার্বজনীন শিক্ষার বিস্তার, সার্বজনীন ভোটাধিকার প্রদান, এবং মানুষ সচেতনভাবে সরকার গঠন করবে এবং সরকারের পরিবর্তন করবে, সরকারের সমালোচনা করবে। শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা করবে, এবং সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যে সরকার, সেই সরকার সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের রাজনৈতিক সচেতন হতে হবে, নিঃস্বার্থ হতে হবে, সৎ হতে হবে। এই যে কথাগুলো বলেছেন, এই কথা, এই বক্তব্যের মূল্যকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারবো না। তাই মিলের গণতন্ত্র সম্পর্কে যে ধারণা, যে তত্ত্ব তিনি দিয়েছেন, তা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বলে আমি আলোচনা শেষ করছি। আমার দেখা হবে অন্য কোনো ভিডিওর অন্য বিষয় নিয়ে।